নমস্কার। এবং অমিতাভ নিয়ে আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে। আজকের এবং অমিতাভ কয়েকটা টুকরো টুকরো ঘটনার গাঁথা মালাও বলতে পারেন। কারণ আজকের বেশ কিছু অজানা কিন্তু চেনা মানুষদের কথাই আপনাদেরকে বলবো আজকের এপিসোডে। আজকের এবং অমিতাভ শুরু করব ছোটবেলার ঘটনা দিয়ে। ছোটবেলা বলতে আমি বলতে চাইছি ছোটবেলার সব থেকে প্রিয় জিনিস অধিকাংশ বাচ্চাদের, সেটা কার্টুন। কিন্তু জানেন, এই ছোটদের কার্টুনকে আরো বেশি জনপ্রিয় বা আকর্ষণীয় করে তুলতে তার ইন্ট্রো যে সং, মানে শুরুর যে গান বা টাইটেল যে সং, সেই গান কিন্তু গেয়েছেন বড়রা। এবং বিখ্যাত বিখ্যাত শিল্পীরা তারা গেয়েছিলেন সেই বিখ্যাত বিখ্যাত কার্টুন, জনপ্রিয় কার্টুনের ইন্ট্রো সং। কোন গানগুলো, কোন কার্টুন বলছি তাহলে। সবার প্রথম দেখুন অত্যন্ত জনপ্রিয় কার্টুন যার নাম ডেক্সটার ল্যাবরেটরি। এই ডেক্সটার ল্যাবরেটরি তার টাইটেল সং বা ইন্ট্রো যে সংটি গেয়েছিলেন কে কে, হ্যাঁ, প্রয়াত কে কে, তিনি ছিলেন এর ইন্ট্রো সং এর গায়ক। এবার ধরুন ডাকটেলস, আরও একটা কার্টুন যা আমাদের ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয় ভাষাতে, অর্থাৎ হিন্দি ভাষাতে এটি কার্টুনটি অনেকেই দেখেছেন। তার ইন্ট্রো সংটি করেছিলেন স্বয়ং অমিত কুমার। ঠিক একইভাবে সহস্র এক আরব্য রজনী পড়েনি এমন 70, 80, 90-এর দশকের ছেলেমেয়েরা নেই এমন যে তারা আরো সহস্র এক আরব্য রজনী পড়েনি। কিংবা আলাদিন আর প্রদীপের গল্প, সেই আলাদিন আর প্রদীপের গল্প নিয়ে তৈরি হয়েছিল আলাদিন বলে একটা দুর্ধর্ষ কার্টুন, দারুণ জনপ্রিয় কার্টুন। এবং তার হিন্দি ডাব যখন আমাদের এই দেশে ভারতবর্ষে চলতে শুরু করে, তখন সেই হিন্দি ডাবে আলাদিনের যে ইন্ট্রো সং, সেটি কণ্ঠ দিয়েছিলেন আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন। এরকম বিখ্যাত বিখ্যাত স্টাররা ছোটদের জন্য, ছোটদের পছন্দের বিভিন্ন কার্টুনে তারা কণ্ঠ দিয়েছেন। আর সবশেষ যার কথা বলবো তাকে তো আপনারা অত্যন্ত পছন্দ করেন, কিন্তু তার আগে বলে নেই যে পোকেমনের মতো জনপ্রিয় কার্টুন, তার ইন্ট্রো সিঙ্গার বম্বের চলচ্চিত্র জগতের প্লেব্যাক সিঙ্গার হিসেবে স্বনামধন্য শান। আর যেটা দিয়ে শেষ করব, তিনি তো দুনিয়া কাঁপিয়েছেন তার গায়কিতে এবং পপস রক গানে। আশা ভোসলেজির পরে একসময় তাকেই ভাবা হতো তিনি বেন 10, এই জনপ্রিয় কার্টুনের ইন্ট্রো সং বা টাইটেল সং তিনি করেছিলেন। তিনি আর কেউ নন, সুনিধি চৌহান। ছোটবেলার বা ছোটদের এই মজাদার কার্টুনে এই বড়দের উপস্থিতি, এটা হয়তো অনেকেই জানেন না, তাই শুধু আজকে ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। গানের কথা যখন উঠলো, তাহলে গানের জগতের যাকে মালিকা এ গজল বলা হতো, তার কথা এখানে বাদ থাকে। বেগম আক্তার। বেগম আক্তারের জীবনে একটা গজলের দুটো লাইন হয়ে উঠেছিল তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার ভীষণভাবে বার্তা প্রেরণকারী মুহূর্ত। ব্যাপারটা বোঝানো গেল না? মানে একটা গজল, যে গজলের কয়েকটা লাইন তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই লাইন দুটো তার সঙ্গী ছিল, কিন্তু সেই গজলটা তার জীবনে আসাটা ছিল একেবারে অদ্ভুতভাবে। আমি আজ থেকে বহু বছর আগের কথা বলছি, যখন বম্বে থেকে লখনৌতে ট্রেনে করে যেতে সময় লাগতো 24 ঘন্টা। এরকমই একটি ট্রেনে যাত্রা করছেন বেগম আক্তার, এবং ট্রেন ছাড়ার জন্য তিনি ট্রেনে বসে যখন অপেক্ষা করছেন, একটা অল্প বয়সী ছেলে নিজেকে কবি পরিচয় দিয়ে এসে একটা কাগজ তাকে ভাঁজ করে হাতে দিয়ে বলল যে এই গজলটি শুধুমাত্র আমি আপনার কথা ভেবেই লিখেছি, এটা শুধুমাত্র আপনার জন্যই লেখা। আপনি যদি এই গজলটা গান, তাহলে আমি কবি হিসাবে আমি সেটা আমার কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। বেগম আক্তার আদান প্রদান করে, সৌজন্য বিনিময় করে ভদ্রতার সঙ্গে তিনি সেই গজলটি নিলেন সেই তরুণ ছেলেটি কবির কাছ থেকে। নিয়ে তিনি তার পাশে যে হ্যান্ডব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যে ওটাকে রেখে দিলেন। এবার ট্রেন যাত্রা করেছে, তিনি কবিতার ওই কাগজটার কথা ভুলেও গিয়েছেন।
পরের দিন সকালবেলায় যখন ভূপাল স্টেশনে এসে ট্রেনটি দাঁড়িয়েছে, সেই ভূপাল স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে যখন রয়েছে এবং তিনি চা খাচ্ছেন, এই চা খেতে খেতে হঠাৎ করে তার সেই গজলটির কথা মনে পড়ল, সেই তরুণ ছেলেটির দেয়া গজলটির কথা। তিনি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে সেই কাগজটা বার করলেন। পড়ার পর তিনি এতটাই চমৎকৃত হয়েছিলেন যে তিনি সেই হারমোনিয়াম নিয়ে ট্রেনের মধ্যেই সেই গজলটির সুর করতে বসেছিলেন। হ্যাঁ, এবং যিনি এই গজলটি লিখেছিলেন, সেই গজলটির যেটি একটি লাইন যা বিশেষ করে তাকে বাধ্য করেছিল বেগম আক্তারকে ওই গজলটি ট্রেনের মধ্যেই সুর করার জন্য, সেই লাইনটিও অসাধারণ লাইন। जब हुआ जिक्र जमाने में मोहब्बत का शाकिल, जब हुआ जिक्र जमाने में मोहब्बत का शाकिल, এই লাইনটা, তার পরবর্তী লাইনটা যখন পড়লেন বেগম আক্তার, তখন সুর করতে শুরু করে দিয়েছিলেন। मुझको अपने दिले नकाम पे रोना आया, जब हुआ जिक्र जमाने में मोहब्बत का शाकिल, मुझको अपने दिले नकाम पे रोना आ गया। আর সেই তরুণ কবিটি কে জানেন? বিখ্যাত উর্দু কবি এবং প্রচুর গজলের গীতিকার পরবর্তীকালে, তিনি হচ্ছেন শাকিল বাদায়ুনি। যাই হোক, সেই গজলটা তো সুর হলো। যে গজলটির নাম এই শাকিল বাদায়ুনি দিয়েছিলেন যে এ মোহাব্বত মেরে আঞ্জাম পে, এ মোহাব্বত মেরে আঞ্জাম পে, এটা ছিল গজলটার নাম। এরপর বহুদিন সময় অতিবাহিত হয়ে গিয়েছে। বেগম আক্তার 1974 সালে একটি সন্ধ্যায় আহমেদাবাদে শো করতে এসছেন এবং সেই অনুষ্ঠানে শেষে পরিবেশন করলেন এই শাকিল বাদাউনির সেই বিখ্যাত গজল এ মোহাব্বত তেরে আঞ্জাম পে রোনা আয়া। গানটি গাইছেন বেগম আক্তার। यूं तो हर शाम उम्मीदों को गुजर जाती है, यूं तो हर शाम उम्मीदों के गुजर जाती है, आज कुछ बात है, आज कुछ बात है जो शाम पे रोना आया। এই গজলের শেষ দুটো লাইন এটাই ছিল। আর এই গানটা শেষ হওয়ার পর অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েন স্টেজেই বেগম আক্তার। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার জ্ঞান আর ফেরেনি। 1974 সালের 30শে অক্টোবর এই মহান শিল্পী ইহলোক ত্যাগ করেন। কিন্তু তার শেষ মেহফিল, তার সেই শেষ শো, শাকিল বাদাউনির সেই ট্রেনে এসে দেয়া গজল, তার সেই দুটো লাইন, শেষের দুটো লাইন, এটা দিয়েই বোধহয় তিনি তার শেষ অনুষ্ঠানের মঞ্চে একটা বাণী বা বার্তা দিয়ে গিয়েছিলেন। ইউ তো হর শাম উম্मीदों में गुजर जाती है, यूं तो हर शाम उम्मीदों में गुजर जाते हैं, आज कुछ बात है जो शाम पे रोना आ गया। বেগম আক্তারজির এই ঘটনাটি হয়তো অনেকে জানেন না, তাই ভাবলাম মানুষ চলে যান, কিন্তু যাওয়ার আগে বোধহয় এমন কিছু দিয়ে যান যেগুলো আমাদের সারা জীবন ভাবায়। এবার আসি একটা অন্য প্রসঙ্গে, আর একটা অজানা প্রসঙ্গ। অনেকে হয়তো জানেন 1981 সালে একটা বিখ্যাত সিনেমা তৈরি হয়েছিল। অমিতাভ বচ্চন এবং আমজাদ খান ছিলেন এই সিনেমার মূল চরিত্র, দুই বন্ধু। আর তাদের বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদের চেষ্টা, কিন্তু আবার সবশেষে দুই বন্ধুত্ব এক হয়ে যাওয়া, বন্ধুত্বের এই যে জয়,
সেটাকে নিয়ে সিনেমা হয়েছিল ইয়ারানা 1981, 1981 সালে। এবং এই সিনেমাতে অমিতাভ বচ্চন আমজাদ খানের একটা এমন চরিত্রের ঘটনা যখন একটা মোড় নেয়, তখন একটা জায়গাতে গিয়ে একটা দারুণ গান ছিল, যে গানটা রাজেশ রোশনজি ছিলেন মিউজিক ডিরেক্টর। রাজেশ রোশনজি এই গানের কথায় দুটো সুর ভেবেছিলেন, মানে তিনি ঠিক করে উঠতে পারছিলেন না যে কোন সুরটা তিনি এই গানের কথাতে ব্যবহার করবেন। তখন তিনি তার ভাইপো ছোট্ট 8 বছরের ছেলেকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি বলো তো এই দুটোর মধ্যে কোনটা দিলে এই গানটা ভালো লাগে। 8 বছরের সেই বালক সে বলেছিল, চাচা আপনি এই সুরটা দিন। এবং সেই সুরটা রাজেশ রোশন দিয়েছিলেন সেই গানের কথায়। পরবর্তীকালে ইয়ারানা সিনেমার সব থেকে হিট গান হয়েছিল কিশোর কুমারের উদ্দাত্ত কণ্ঠে সেই গান, তেরে জৈসা ইয়ার কাহা কাহা এসা ইয়ারানা। আর সেই 8 বছরের বাচ্চা যার কথাতে এই সুরটা নিয়েছিলেন রাজেশ রোশন, তিনি আর কেউ নন, বিখ্যাত অভিনেতা ঋত্বিক রোশন। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ইয়ারানা সিনেমার এই যে গল্প, এই যে কাহিনী, এটা প্রভাবিত ছিল বা নেওয়া হয়েছিল মহাভারতের কর্ণ এবং দুর্যোধনের বন্ধুত্বকে কেন্দ্র করে, তাদের যে সখ্যতা তাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই ইয়ারানা সিনেমা। পাণ্ডবদের কোনো চরিত্র না, কৌরব এবং কর্ণ। কর্ণ এবং দুর্যোধনের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের উপরেই নির্ভর করে লেখা হয়েছিল ইয়ারানা সিনেমা 1981 সালে। এবার চলুন 5 বছর পিছিয়ে যাই, 1975 যাই। 1975-এ দুর্ধর্ষ একটা সিনেমা তৈরি হলো, শশী কাপুর, অমিতাভ বচ্চন। সিনেমার নাম দিওয়ার। মনে আছে? আজও মুখে মুখে ফেরে অমিতাভ বচ্চনের বলা সেই ডায়লগ, আজ মেরে পাস প্রপার্টি হ্যায়, ব্যাংক ব্যালেন্স হ্যায়, বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, ক্যা হ্যায় তোমারে পাস। শশী কাপুরকে জিজ্ঞেস করছেন অমিতাভ বচ্চন। শশী কাপুরের একটাই ছোট্ট উত্তর, মেরে পাস মা হ্যায়। মজার ব্যাপার হচ্ছে, হলিউড বা দক্ষিণ ভারত থেকে হিন্দি ছবি কপি করা হয়েছে, বাংলা থেকে কপি করা হয়েছে, এরকম চিত্রনাট্য নিয়ে হয়েছে, এরকম কথা আমরা আকশা শুনতে পাই, কি অমুক সিনেমাটা হলিউডের অমুক সিনেমা থেকে নেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমাদের থেকেও সিনেমা কপি হয়েছে বিদেশে। হ্যাঁ, এর ঠিক 4 বছর পর, অর্থাৎ 1979-এ চায়নাতে একটা সিনেমা তৈরি হয়, চায়না রিমেক বলতে পারেন এই দিওয়ারের। সিনেমার নাম ছিল টু ব্রাদার্স। এবং সেটা সম্পূর্ণভাবে, যদি আপনারা দেখেন তার ইংরাজি সাবটাইটেল যেটা থাকে, সেটাতেও বুঝতে পারবেন যে হুবহু ডায়লগগুলো পর্যন্ত প্রায়, এবং ছবির চিত্রনাট্য হুবহু একই রকম দিওয়ারের মতো। কে বলেছে চায়না নকল করে না? চায়না প্রোডাক্ট নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারেন, সিনেমার ক্ষেত্রেও তারা নকল করতে ছাড়েনি, তাও অমিতাভ বচ্চনের দিওয়ার। চলুন আজকের এবং অমিতাভ শেষ করব একটা অদ্ভুত ঘটনা দিয়ে। এটা কিশোর কুমার সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। আসলে কিশোর কুমার কি শুধু একজন সাধারণ মানুষ, নাকি তার সঙ্গে ঈশ্বরের কোনো সংযোগ ছিল? নাহলে একটা মানুষ গান না শিখে এরকম অদ্ভুত গান কি করে গাইতে পারেন? এবং যখন তাকে বলা হয়েছিল যে রাগাশ্রয়ী গান তিনি করতে পারেন না, তখন সম্ভবত একটি সিনেমাতে যে গানটি মোহাম্মদ রফিজির কথা বারবার করে বলেছিলেন সঙ্গীত পরিচালককে প্রযোজক, সেখানে কিশোর কুমার সেই গানটা গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন, সবাইকে চুপ করিয়ে দিয়েছিলেন যে কিশোর কুমার রাগাশ্রয়ী গানও করতে পারেন। এবং সেই গানটা ছিল সম্ভবত, ভুলে যাচ্ছি গানটা, এক্ষুনি মাথায় আসছিল, মেরে নয়না সাবন বাদো। এই গানটি কিশোর কুমারকে দিয়ে গাওয়াতেই চাননি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু কিশোর কুমার ঠিক কতটা মানুষ আর কতটা অলৌকিক তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনা, যাতে প্রমাণিত হয় যে তিনি শুধু সাধারণ মানুষ ছিলেন না। তার ডেস্টিনি, তার কোইন্সিডেন্স বলুন, ঘটনাচক্রে বলুন, কিংবা একটা ঐশ্বরিক ব্যাপার তার সঙ্গে সর্বদা ছিল। এই প্রসঙ্গে কেন বলছি, কিশোর কুমারের একটা স্বপ্ন দেখার, মানে স্বপ্ন বারবার ঘুমালেই আসতো।
তিনি ঘুমালে বহুবার এই স্বপ্নটা দেখেছেন যে একটা ফাঁকা জায়গাতে একটি চার্চ, কেউ চার্চের ভেতরে নেই, শুধু ভেতরে একজন বিশপ তিনি দাঁড়িয়ে আছেন। একটা অদ্ভুত ভেতরে স্তব্ধতা, এবং সেটা একদিন দুদিন না, বহুদিন বহুবার কিশোর কুমার দেখেছেন, এবং এই স্বপ্ন তাকে ভাবিয়েছে, তাড়া করে নিয়ে বেরিয়েছে, এবং তার জন্য তিনি বহু চার্চে গেছেন যে কোন চার্চটা দেখেছেন, বহু চার্চ খুঁজেছেন যে বিশপ চার্চ এটা কোথায় আছে, কেন তিনি বারবার এই স্বপ্ন দেখেন। এই ঘটনা চলতে দেখে গেছে ক্রমাগত, কিন্তু তিনি কোথাও গিয়ে খুঁজে পাননি। বেশ কিছু বছর পর শুটিং ছিল দুরকা রাহি, এই সিনেমার শুটিং হচ্ছে প্রচন্ড খান্ডালাতে, একটি গরম জায়গাতে, প্রচন্ড গরম সেদিন। সেই গরমের হাত থেকে বাঁচতে শুটিং এর ফাঁকে কিশোর কুমার এবং তার বন্ধু এবং এই সিনেমার যিনি সিনেফটোগ্রাফার, ক্যামেরাম্যান অলোক দাশগুপ্ত, এই অলোক দাশগুপ্তকে নিয়ে কিশোর কুমার বলে চলো পাশের ওখানটায় ছাওয়া আছে, ওখানটায় গিয়ে দাঁড়াই। তারা যেখানটায় এসে দাঁড়ালেন সেটা একটা গ্রেভিয়ার্ড মানে আপনারা জানেন কবরস্থান বা গোরস্থান। তো সেখানে গাছের তলায় দাঁড়িয়ে আছেন, একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। হঠাৎ করে কিশোর কুমারের নজর পড়ল একটা কবরের দিকে। কবরটিতে নাম লেখা রয়েছে স্পষ্ট, এবং সেটি একজন বিশপের কবর। মজার ব্যাপার কি জানেন, সেই বিশপের কবরের যে এখানে নামটা লেখা ছিল তার তলায় তার মৃত্যুদিন লেখা ছিল 4 অগস্ট 1929, যেটা কিশোর কুমারের জন্মদিন। আরো মজার ব্যাপার কি ছিল জানেন, আশ্চর্যের ব্যাপার, মজার, সেখানে মৃত্যুদিনের তলায় সেই বিশপ তার জন্ম তারিখ দেয়া ছিল, অর্থাৎ ডেট অফ বার্থ 13ই অক্টোবর 1887, অর্থাৎ 13ই অক্টোবর 1887। মনে করে দেখুন, কিশোর কুমারের মৃত্যু 13ই অক্টোবর 1987। কিশোর কুমারের জন্মদিন ছিল বিশপের মৃত্যুদিন, আর কিশোর কুমারের থেকে ঠিক 100 বছর আগে 13ই অক্টোবর 1887-তে জন্ম হয়েছিল ওই বিশপের। কিশোর কুমার কি শুধুই সামান্য মানুষ? নাহলে এরকম ঐশ্বরিক কণ্ঠ তিনি পান কি করে? সব ঘটনার ব্যাখ্যা তো দেওয়া সম্ভব নয়, তবে একটা ঘটনা বলতে পারি। ভীমসেন যোশী কিশোর কুমারের গান শুনতে খুব ভালোবাসতেন, বাড়িতে তিনি শুনতেন। হঠাৎ করে তার একজন খুব ঘনিষ্ঠ মানুষ ভীমসেন যোশীর মতো মানুষকে কিশোর কুমারের গান শুনতে দেখে বললেন, সে কি, আপনি রাগাশ্রয়ী মানুষ, রাগ প্রধান গানের কোথায় আপনি সময় কাটাবেন, আপনি কিশোর কুমারের গান শুনছেন? বলছে কিশোর কুমারের গান শোনার যায় তাই শুনছি। তো বলছে দেখুন, উনি তো এমনি ক্লাসিক্যাল গান টান গাইতে জানেন না, আপনি ওর গান শুনছেন। ভীমসেন যোশী শুধু একটা কথাই বলেছিলেন যে ভাগ্যিস কিশোর ক্লাসিক্যাল গান বা ধ্রুপদী সঙ্গীতে মাথা দেয়নি বা শেখেনি, দিলে আমাদের জনপ্রিয়তা কতটা তৈরি হতো, চিন্তার ব্যাপার। এটাই কিশোর কুমার, তাই না? কিশোর কুমার গাঙ্গুলি পুরোটাই অদ্ভুত। আসলে যারা স্বাভাবিকের থেকে বেশি প্রতিভাবান হন না, তাদেরকে নিয়ে লোকে অনেক কিছু বলে, তাদেরকে পাগলও বলে। পাগলরা আসলে আমাদের থেকে অনেক উপরে এক অন্য মার্গে বিচরণ করেন, তাদের আমরা চিনতে পারি না। ঠিক যেমন আমরা চিনতে পারিনি কিশোর কুমার গাঙ্গুলিকে। আজকের মতো এবং আমি তবে এখানেই শেষ করি। পরবর্তী পর্বে আবার কিছু অজানা ঘটনা, চেনা মানুষদের নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন, সাবধানে থাকুন, আর বাংলার যে নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।